হাতে লেখা পাসপোর্টের ব্যবহার বন্ধ হওয়ায় এমআরপি নিতে নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটে প্রবাসীদের ভিড়, দ্রুততম সময়ে সংগ্রহের আহ্বান। ফেনীতে 50,000 বিদ্যুৎ গ্রাহকের জন্য মিটার রিডার মাত্র 4 জন। রিডিং ছাড়াই মনগড়া বিল বিতরণে হয়রানি সহ আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা। শরীয়তপুরে চলছে ধান কাটা ও মাড়াই উৎসব। ফলন বাম্পার হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় হাসি নেই কৃষকের মুখে, সরাসরি ধান কেনার তাগিদ। এবং দিন বদলের হাওয়া ছুঁতে পারেনি শীতলক্ষার খেয়া পারাপারের মাঝিদের জীবন। যাত্রীর অভাবে স্বল্প আয়ে চলছে তাদের নিরন্তর সংগ্রাম। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্য। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি এজি মাহমুদ। দর্শক, অর্থ বাণিজ্যের নিয়মিত খবরে যাওয়ার আগে জেনে নেব জাতীয় কিছু খবর। বগুড়ার শিবগঞ্জে একটি শিয়া মসজিদে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহতের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার পর থেকে ওই মসজিদের আশপাশে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশও। জড়িতদের গ্রেফতারে চলছে অভিযান। এদিকে মসজিদে হামলার ঘটনায় হতবাক কিচক হরিপুর গ্রামের বাসিন্দারা। আতঙ্ক বিরাজ করছে তাদের মধ্যে। গ্রামবাসীর নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি শিগগিরই এই হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি সকলের। দুর্বৃত্ত হামলায় আক্রান্ত বগুড়ার কিচক হরিপুর গ্রামের শিয়া মসজিদে সকাল থেকেই উৎসুক জনতার ভিড়। বৃহস্পতিবার এই মসজিদেই দুর্বৃত্ত হামলায় ঘটেছে হতাহতের ঘটনা। পবিত্র মসজিদে এমন নৃশংস হামলার ঘটনায় হতবাক সবাই। গ্রামবাসী বলছেন, মসজিদে এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি তাদের। আমাদের মতো যেন এরকম আর কোন পরিবারে এরকম কান্নার অশ্রু হাহাকার না যেন আর না হয়। অত্র এলাকার কিছু লোক এর বিরোধিতা করছে এবং এদের আমাদের মিছিল মিটিং এ বাধা সৃষ্টি করছে। এরাই এই কাজটা করতে পারে। এদিকে অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় হতবাক কিচক হরিপুর গ্রামের বাসিন্দারা। ঘটনার একদিন পরও যেন আকস্মিকতা কাটছে না তাদের। আমরা দোকানপাট সব কোচে ঝাঁপ লাগাও, আমাকে মসজিদে গুলি করতে এই পর্যন্ত আসে দেখি একটা নেবার করতেছে, এই নিয়ে যাচ্ছে। এই দেখি খারাপ ব্যবহারও হয়নি বা মানুষও করেনি, তবে এটা মিথ্যে কথা কয়া তো একজনের ডুবেনটা ঠিক নয়। মুসলমানের সেটা ধর্ম নয়। নৃশংস এই ঘটনার পর থেকেই কিচক হরিপুর গ্রামে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তারপরেও যেন আতঙ্ক কাটছে না গ্রামবাসীর মন থেকে। বগুড়ার কিচক হরিপুর গ্রাম থেকে সজল দাস, সময় সংবাদ। দর্শক, এই মুহূর্তে বগুড়ার শিবগঞ্জে আল হোসেন মসজিদ এলাকায় রয়েছেন আমাদের রিপোর্টার সজল দাস। আরো বিস্তারিত জানতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল। এজি, বগুড়ার কিচক হরিপুর গ্রামের যে মসজিদটি আক্রান্ত হয়েছে গতকালকে দুর্বৃত্ত হামলায়, সেই মসজিদের সামনে রয়েছে এই মুহূর্তে আমি। সকাল থেকে এই মসজিদের সামনে অবস্থান করছি আমি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অসংখ্য মানুষের ভিড়। কিছুক্ষণ আগে এখানে পুলিশের যে পিবিআই অর্থাৎ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ পুলিশের যে তদন্ত সংস্থা রয়েছে, সেই তদন্ত সংস্থা কিছুক্ষণ আগে এখানে এসে তারা এই জায়গার যে সার্বিক তদন্ত কাজ তারা শুরু করেছেন এবং তারা এখানে এসে যে ছোট ছোট বিষয়গুলো রয়েছে এই মামলার সাথে এবং হামলার সাথে জড়িত প্রত্যেকটি বিষয় তারা খতিয়ে দেখছেন, যাতে করে এই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত যাতে সম্পন্ন করা সম্ভব হয়। আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগে যে পুলিশের যে বগুড়ার যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারাও এখানে আসছেন, তারা রওনা দিয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে পিবিআর যে কর্মকর্তারা তারা এরই মধ্যে কাজ শুরু করেছেন। কিছুক্ষণ আগে তারা এখানে এসেছেন এবং এসে যে মসজিদটির মধ্যে সকালে দেখিয়েছিলাম আপনাকে যে মসজিদের যে স্তম্ভটিতে 5 থেকে 6টি গুলির দাগ লেগে রয়েছে প্রত্যেকটি জায়গা। তারা ক্রাইম সিনের আওতায় এনেছেন এবং এনে পুরো বিষয়টি ভালোভাবে যাতে প্রত্যেকটি ছোট ছোট যে খুঁতগুলো রয়েছে প্রত্যেকটি বিষয় পরীক্ষা করে দেখছেন যে কি ধরনের বিষয়ে এখানে আসলে ইনভলভ রয়েছে এই প্রত্যেক এই হামলাটির সাথে। এবং যে মসজিদটির মধ্যে আসলে মুসল্লিরা দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন এবং এই মসজিদটির মধ্যেই পিছন থেকে দুর্বৃত্তরা গুলি করে এবং গুলি করে পালিয়ে যায়। যেমনটি আমি সকালে দেখিয়েছিলাম ঠিক এখনো আমি সেই মসজিদের মধ্যে দেখছেন অসংখ্য মানুষের উপস্থিতি এবং
পিবিআর যে সদস্যরা এখানে এসেছেন তারা পুরো এলাকাটিকে ভালোভাবে তল্লাশি চালাচ্ছেন এবং যে গুরুত্বপূর্ণ আলামতগুলো রয়েছে এই মামলার সাথে এই ঘটনার সাথে জড়িত তারা প্রত্যেকটি বিষয় খতিয়ে দেখার চেষ্টা করছেন। তো এখানে অসংখ্য মানুষ এসে উপস্থিত হয়েছেন, তারা আসলে উৎসুক জনতা, তারা দেখার চেষ্টা করছেন যে পিবিআর যে সদস্যরা এখানে এসেছেন, পুলিশের যে অতিরিক্ত সদস্যরা এখানে এসেছেন, এছাড়া র্যাবের যে সদস্যরা রয়েছেন তারা এখানে কি ধরনের তদন্ত চালাচ্ছেন এদের দেখার চেষ্টা করছেন। যদিও ক্রাইম সিনের যে এলাকাটুকু রয়েছে সেই এলাকাটুকুতে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পিবিআই সদস্যরা সেই এলাকাটি ক্রাইম সিনের আওতায় নিয়েছেন এবং তারা সেখানকার যে সূক্ষ্ম বিষয়গুলো সেগুলো তারা সেখানে পরীক্ষা করে দেখছেন যে আসলে কি কি কোন ধরনের আলামত এই ঘটনার সাথে জড়িত, কোনো সূক্ষ্ম কোনো আলামত তারা খুঁজে বের করার চেষ্টা করছেন যাতে করে এই মামলার পরবর্তী তদন্ত কাজে আরো বেশি সহায়ক হয়। তো একটি বিষয় এই যে আজ সকাল থেকে এখানে আমি রয়েছি, গতকালকে জনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেছে, সেখানে একজন নিহত হয়েছেন। এই মসজিদেরই যিনি মুয়াজ্জিন ছিলেন, এই গ্রামেরই বাসিন্দা, তিনি দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এবং এর সাথে সাথে আরো 3 জন গুলিবিদ্ধ হন। আপনি দেখতে পাচ্ছেন যে এই মসজিদ প্রাঙ্গণে একটি কবর খোঁড়া হচ্ছে যেখানে যিনি নিহত হয়েছেন এই নৃশংস হামলায়, যে মুয়াজ্জিম হোসেন, তাকে এখানে সমাহিত করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই যে তার লাশ আমরা জানতে পেরেছি পরিবারের মাধ্যমে যে তার লাশ 11টা নাগাদ হস্তান্তর করার কথা ছিল, যদিও এখনো হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়নি। কিছুক্ষণ পরে হয়তো তার লাশ হস্তান্তর করা হবে এবং তার লাশ হস্তান্তর করা হলে এখানে আনা হবে এবং পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই মসজিদ প্রাঙ্গণে তাকে সমাহিত করা হবে। তো এরপরে আরো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন। এই মামলার এই ঘটনার পরবর্তীতে কি হবে এবং আরো কোনো আটক আছে কিনা, যদিও আমরা জানতে পেরেছি যে শিবগঞ্জ থানায় 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একটি অসমর্থিত সূত্র থেকে আমাদের এমন একটি তথ্য আমরা জানতে পেরেছি। তো এই ছিল এখান থেকে আমার কাছে সব আরো যে তথ্য থাকে আমি পরবর্তীতে আপনাকে আপডেট জানাতে থাকবো। এজি দর্শক, বগুড়ার শিবগঞ্জে আল হোসেন মসজিদে দুর্বৃত্তের গুলিতে একজন নিহতের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানকার খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী সজল দাস। এবারে ফিরছি অর্থ বাণিজ্যের নিয়মিত প্রসঙ্গে। হাতে লেখা পাসপোর্টের ব্যবহার বন্ধ হয়ে যাওয়ায় এমআরপি বা মেশিন রিডেবল পাসপোর্ট নিতে নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটে ভিড় করছেন প্রবাসীরা। গেল 4 দিনে ইস্যু করা হয়েছে এ ধরনের প্রায় 500 পাসপোর্ট। ভ্রমণের ক্ষেত্রে মেশিন রিডেবল পাসপোর্ট বাধ্যতামূলক হয় দ্রুততম সময়ে এটি সংগ্রহে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশি কনসুলেট। নিউ ইয়র্ক কনসুলেটে প্রতিদিন ভিড় করছেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। পূর্ব ঘোষণা অনুযায়ী আন্তর্জাতিক কাস্টমস অ্যান্ড এভিয়েশন আইনের আওতায় হাতে লেখা পাসপোর্টের ব্যবহার স্থায়ীভাবে বন্ধ করার পর মেশিন রিডেবল পাসপোর্ট নিতেই এই ভিড়। প্রতিদিন এ ধরনের পাসপোর্ট নিচ্ছেন প্রায় 140 জন। এখন পর্যন্ত নিউ ইয়র্ক বাংলাদেশ কনসুলেট 26,000 মেশিন রিডেবল পাসপোর্ট ইস্যু করেছে। আগে আমার পাসপোর্টটা ছিল হাতে লেখা, ডিজিটাল ছিল না, তো আজকে ডিজিটাল পাসপোর্ট আমি নেওয়ার জন্য আসছি। বাংলাদেশে যাওয়ার জন্য ডিজিটাল পাসপোর্ট নিতে আসছি। আমি ডিজিটাল পাসপোর্ট নিলাম, এটা ভালো। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, ম্যাসাচুসেট, রোড আইল্যান্ড, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার ও মেইন এই 8 রাজ্যের প্রায় 8 লাখ প্রবাসী বাংলাদেশের মধ্যে প্রায় 40% কাছে রয়েছে বাংলাদেশি পাসপোর্ট। এদের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট নেই প্রায় 70,000 প্রবাসীর। এই বিপুল সংখ্যক প্রবাসীকে যত তাড়াতাড়ি সম্ভব এমআরপি দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানায় বাংলাদেশ কনসুলেট। লজিস্টিক্স ওয়াইজ আমরা একটি ভালো অবস্থানে আছি। আমাদের 6টি এমআরপি ওয়ার্ক স্টেশন আছে, যার মধ্যে 2টো মোবাইল ইউনিট আছে এবং 2টো মোবাইল ইউনিটের মাধ্যমে আমরা আমাদের যে 8টি স্টেটের যে দূর দূরান্ত যে শহরগুলো আছে, দূরে আউটলাইন সিটিজগুলো, সেখানে আমাদের টিম যায়, মোবাইল টিম, এবং আমরা পোর্টেবল মোবাইল ইউনিট আমরা সেখানে ব্যবহার করি। ভ্রমণের ক্ষেত্রে এমআরপি বাধ্যতামূলক হওয়ায় সময় নষ্ট না করে দ্রুত সময়ে এই পাসপোর্ট সংগ্রহের পরামর্শ দেন কনসাল জেনারেল। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ফেনীর 50,000-এরও বেশি বিদ্যুৎ গ্রাহকের মিটার রিডিং নেওয়ার জন্য রিডার মাত্র 4 জন। তাদের সঙ্গে চুক্তিভিত্তিক কাজ করেন আরও 16 জন। এ কারণে নিয়মিত রিডিং ছাড়াই চলছে মন গড়া বিল বিতরণ। ফলে হয়রানি সহ আর্থিক ক্ষতির মুখে পড়ছেন গ্রাহকরা। আর বিদ্যুৎ বিভাগ বলছে গ্রাহক সেবায় শিগগিরই চালু হবে প্রিপেইড বৈদ্যুতিক মিটার। আরও জানাচ্ছেন বখতিয়ার মুন্না।
গত অক্টোবরে ফেনী শহরের পশ্চিম ডাক্তারপাড়ার হাজী শফিকুর রহমানের এই বাড়ির 22টি ফ্ল্যাটের 14টি মিটারে অতিরিক্ত প্রায় 1,500 আর 6টিতে 700-রও কম ইউনিট দিয়ে বিল দিয়েছে বিদ্যুৎ বিতরণ বিভাগ। বছরের পর বছর এখানকার বিদ্যুতের মিটারগুলোতে ইউনিট অতিরিক্ত বা জমা রেখে এভাবেই মনগড়া বিল পরিশোধ করতে হচ্ছে গ্রাহকদের সবাইকে। ফেনীর বিদ্যুৎ বিতরণ বিভাগের তথ্য মতে 46,000-এরও বেশি গ্রাহকের মধ্যে মাত্র 4 জনের মিটার রিডিং নেয়ার কথা 5,000। বাকিদের মিটার রিডিং নেয়ার জন্য মিটার প্রতি 1 টাকা 70 পয়সা দরে মজুরি ভিত্তিতে বেসরকারি মিটার রিডার রয়েছে 16 জন। আর এদের সবার বিরুদ্ধেই যত সব অভিযোগ গ্রাহকদের। বিলিয়াজে মিটারে কোনো মিল নেই। কমপ্লেইন দিলে অফিসে তারা বলে যে মগাতে ঠিক আছে এবারে বিল দিয়ে দেন, পরবর্তীকালে আমরা দেখবো, কিন্তু আসলে দেখা হয় না। বছর শেষে আমার 5,000 টাকা বিল, 6,000 টাকা বিল হয়ে, তখন তো আর একসাথে আমি দিতে পারি না। কলেজের মিটার পরিবর্তন করেন করতে হলে আমাদের মাধ্যমে করতে হবে 3-4 হাজার টাকা ঘুষ নেয়। এদিকে ফেনীর বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী বিল সেবার ঘাটতি স্বীকার করে জানালেন দ্রুতই গ্রাহকদের জন্য আশার আলো রয়েছে। রিডিং এর ক্ষেত্রে কাঙ্ক্ষিত সেবাতে কিছু ঘাটতি আছে। খুব দ্রুতই প্রিপেড মিটার পদ্ধতি চালু হবে। সেখানে মোবাইল পদ্ধতির মতো গ্রাহকগণ নিজেই টাকা দিয়ে প্রিপেডের কার্ড কিনে নিজেই বিদ্যুৎ ব্যবহার করবেন, সেখানে গ্রাহকদের আর কোনো অসুবিধা হবে না। গ্রাহকদের এত ভোগান্তির পরও বিদ্যুৎ বিভাগের হিসেব মতে প্রতি মাসে বিলের অর্থের গড় আদায় প্রায় 99%। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। 2024 সালের পর স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে আসা সম্ভব হতে পারে বাংলাদেশের। সেক্ষেত্রে 2027 সাল পর্যন্ত স্বল্পোন্নত দেশের সুবিধা ভোগ করা যাবে। তাই এই লক্ষ্য সামনে রেখে এখনই বাংলাদেশকে প্রস্তুত হতে হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে স্বল্পোন্নত দেশগুলোর গ্রামীণ অর্থনীতির কাঠামোগত পরিবর্তন নিয়ে জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাডের রিপোর্ট নিয়ে আলোচনায় এসব কথা তুলে ধরে সিপিটি। সংস্থাটির মতে অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলায় এবং প্রবৃদ্ধি ধরে রাখতে উন্নতি করেছে বাংলাদেশ। তবে স্বল্পোন্নত দেশের বৃত্ত থেকে বের হতে কৃষিক্ষেত্রে উন্নতির কোনো বিকল্প নেই। পাশাপাশি মানব সম্পদ উন্নয়নে দিতে হবে সর্বোচ্চ গুরুত্ব। এছাড়া মধ্যম আয়ের দেশ হতে 2021 সালের মধ্যে মাথাপিছু আয় $4,000 অর্জন করা সম্ভব নয় বলে মনে করে সিপিডি। তিনটি সূচকের ভিতরে একটি সূচকে আমরা ইতিমধ্যে অর্জন করেছি, সেটা হলো ঝুঁকির ক্ষেত্রে, অর্থনৈতিক ঝুঁকির ক্ষেত্রে। আর যে দুটো আছে, একটা হলো মাথাপিছু আয়, আরেকটা হলো মানব সম্পদ উন্নয়ন। সেইটার ক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে বলেছি আমরা যেখানে আছি সেখানে ভালো থাকতে হবে, ধরে রাখতে হবে, আর আরেকটা সূচকে উন্নতি করতে হবে। মাথাপিছু আয় আমাদের হিসাবে করাটা জটিল। মানব সম্পদের এখন যে সূচকটা আছে এটা ছুঁই ছুঁই অবস্থায় আছে, সেহেতু ঠিক মতো বিনিয়োগ দিতে পারলে এটা করা সম্ভব বলে আমাদের কাছে মনে হয়। চীনকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে চীনা ঝেজিয়াং বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনে এই আহ্বান জানান পরিকল্পনা মন্ত্রী। তিনি বলেন, চীন বিনিয়োগ করলে উৎপাদিত পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ। একই অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খাতে চীনকে বিনিয়োগের আহ্বান জানান। এবিসিসি ও চীনের সিসিপিআইটি এর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনে চীনের বিভিন্ন খাতের 69টি প্রতিষ্ঠান অংশ নেয়। সম্মেলনে আঞ্চলিক বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সিসিপিআইটি এর সাথে 2টি চুক্তি স্বাক্ষর করে বিনিয়োগ বোর্ড ও এবিসিসিআই। চায়নায় সারা বিশ্বে বিনিয়োগ করেছে $84 বিলিয়ন। সেখানে আমরা এর বিপরীতে আমরা কোনো বিনিয়োগ পাই না। বাংলাদেশে বিনিয়োগ করার আছে, এখানে বিনিয়োগ করলে যদি আপনারা যদি কোনো এক্সপোর্ট লেড কোনো ফ্যাক্টরি করেন তাহলে এর উপরে কোনো ট্যাক্স নাই। যে জমির উপরে বিনিয়োগ করবেন সেই জমির মালিক আপনারা হবেন। আগামী 10 বছরে এই পাওয়ার এবং এনার্জি সেক্টরে প্রায় $40 বিলিয়ন ইনভেস্টমেন্ট অপরচুনিটি এখন বাংলাদেশে তৈরি হয়েছে। চায়না বন্ধুরা যদি পাওয়ারে ইনভেস্টমেন্ট করেন, বাংলাদেশ সরকারের একমাত্র পারচেজ কোম্পানি বিপিডিপি আপনাদের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করার জন্য প্রস্তুত আছে। রাজধানীতে শুরু হয়েছে তৃতীয় লেদারটেক বাংলাদেশ 2015। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে এই মেলা। বৃহস্পতিবার প্রথম দিনই মেলায় চামড়া শিল্পের উদ্যোক্তা, ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ।
চামড়া শিল্পের প্রবৃদ্ধি এবং সম্ভাবনা বিবেচনায় প্রয়োজনীয় যন্ত্রপাতির বাজারও বাড়ছে, আর তাই বাংলাদেশের এ বাজার ধরতে বিশেষ আয়োজন ট্রেড শো লেদার টেক। মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর, তাইওয়ান, জাপান সহ 10টি দেশের 140টি প্রতিষ্ঠান। বাংলাদেশের চামড়াজাত পণ্য ইউরোজোন, জাপান, কানাডা সহ অন্যান্য দেশের বাজারে প্রবেশের সুযোগ থাকায় এ ধরনের পণ্যের অনেক সম্ভাবনা রয়েছে বলে মত ব্যবসায়ীদের। আমাদের এই ইন্ডাস্ট্রিতে যে আমাদের টেকনিক্যাল নো হাউ, ট্রান্সফার অফ নো হাউ, সেটা খুব বেশি দরকার হয়ে পড়েছে এবং আমাদের ভ্যালু এডিশন আরও বেশি দরকার হয়েছে। এবং সেখানে বাংলাদেশ থেকে যে উন্নত মানের যে আমাদের লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এবং লেদার বাইরে যাচ্ছে, এতে করে আমাদের ইউনিট ভ্যালুর দাম আরও বেড়ে যাবে এবং আমাদের লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার আমরা যদি টেকনিক্যালি যদি আরও বেটার করতে পারি, জাপান ছাড়াও সিঙ্গাপুরে আমাদের একটা ভালো মার্কেট হয়েছে, তারপরে আমরা ইউরোপের আর মার্কেট আমাদের আরও বৃদ্ধি পাবে। এ শিল্পকে আগামী দিনে আরও এগিয়ে নিতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর। গত বছরের তুলনায় এবার আরও আমরা ভালো আশানুরূপ ফল প্রকাশ করতে চাচ্ছি যে আমরা এই বাংলাদেশে আমরা করতে পারবো। তারা মোটামুটি তারা তাদের যে মেশিনারি সেল করার জন্য এখানে এসেছে এবং অনেকে ইন্টারেস্ট শো করেছে, তারা জয়েন্ট ভেঞ্চার করবে বাংলাদেশে। নতুন উদ্যোক্তাদের জন্য এটা খুব সহায়ক হবে। চামড়া খাতে নতুন বিনিয়োগকারীদের উৎসাহিত করতে সরকারের সহযোগিতা প্রয়োজন বলে মত তাদের। এখানে যত নতুন ইনভেস্টর আছে, সরকারের উচিত হবে ইলেকট্রিসিটি, স্পেস, এনভায়রনমেন্টাল সার্টিফিকেট, এগুলো সব ব্যাপারে আমাদের ইনভেস্টরদেরকে হেল্প করলে আমার মনে হয় আমাদের ফুটওয়্যার সেকশন উইদিন 5 years it will be booming better than Vietnam, Myanmar or all other countries. ভারতের কাউন্সিল ফর লেদার এক্সপোর্টের চেয়ারম্যান এম রফিক আহমেদকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকালে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্প সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে চলছে তৃতীয় লেদার টেক বাংলাদেশ 2015। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জোবায়ের ফয়সাল। মেলার খবরাখবর জানতে এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জোবায়ের। এজি, আপনাকে ধন্যবাদ। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে যে লেদার টেক বাংলাদেশ প্রদর্শনীটি চলছে, এটি মূলত প্রতিদিন সকাল 10টা থেকে শুরু হওয়ার কথা হলেও আজকে ছুটির দিন হওয়াতে এটি কিন্তু কিছুটা আগে সকাল 9টা, 9:30টার দিকে মেলা প্রাঙ্গণ খুলে দেওয়া হয়েছে। এবং এই প্রদর্শনীতে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে আমাদের এই যে 3 নম্বর এবং 4 নম্বর দুটি কনভেনশন সেন্টারের দুটি মিলনায়তন এটি হচ্ছে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিছু মেশিনারিজ রয়েছে। এই মেশিনারি যন্ত্রপাতিগুলো দিয়ে কিন্তু বাংলাদেশে তারা প্রবেশ করতে চায়। চায়না, ভিয়েতনাম, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, মায়ানমার, এইসব দেশের যেসব কোম্পানিগুলো রয়েছে, বিশেষ করে জাপানি যন্ত্রপাতিগুলো কিন্তু এখানে প্রচুর পরিমাণে এসেছে। এই যন্ত্রপাতিগুলোর মাধ্যমে কিভাবে বাংলাদেশে লেদার এবং ফুটওয়্যার তৈরি করা যায় সেই প্রযুক্তি তারা এখানে সচরাচর সাধারণ মানুষের জন্য তারা উন্মুক্ত করেছেন। এবং বাংলাদেশের উদ্যোক্তারা যাতে এখান থেকে সুফল ভোগ করতে পারেন এবং তারা যাতে এখান থেকে তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে, নতুন নতুন মেশিনারিজের সাহায্য নিয়ে নতুন নতুন পণ্য তৈরির দিকে মনোনিবেশ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এখানে সহায়তা দেওয়া হচ্ছে। এবং আরেকটি বিষয় যে এখানে লেদার টেক নাম হলেও শুধুমাত্র লেদারকেই প্রদর্শনী করা হচ্ছে না। এই প্রদর্শনীতে কিন্তু আরও কিছু বিষয় রয়েছে, যেমন রেক্সিনের কিছু পণ্য রয়েছে, যে রেক্সিনগুলো দিয়ে জুতা এবং ব্যাগের মতো জিনিস তৈরি হচ্ছে এবং খুবই আকর্ষণীয়ভাবে তৈরি করা যায়, সেরকম কিছু প্রদর্শন করা হচ্ছে। তাছাড়া আরেকটি বিষয় যে ফোম, জুতার ভেতরে উপরি অংশে যে ফোমটা থাকে, সেই ফোমটাও এখানে কিন্তু উন্নত মানের ফোম। এবং আমরা চায়না উদ্যোক্তাদের সাথে কথা বলে যেটা জানলাম যে এবারই এখানে এই প্রদর্শনীতে কিছু ফোম বা রেক্সিন কিংবা আর্টিফিশিয়াল লেদার মতো আনা হয়েছে, যেগুলো কিন্তু এর আগে পৃথিবীর কোথাও প্রদর্শিত হয়নি। তাছাড়া আরেকটি বিষয়, উদ্যোক্তারা যে বিদেশি উদ্যোক্তারা যেটি বলতে চাচ্ছেন যে বাংলাদেশে একটা বিপুল সংখ্যক ভোক্তা গোষ্ঠী রয়েছে, যে ভোক্তা গোষ্ঠী কিন্তু বাংলাদেশ সহ সারা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। এবং এই ভোক্তা গোষ্ঠী কিন্তু ধরার জন্য বা এখানকার বাজার ধরার জন্য এই যে 10টি দেশের যে 140টি কোম্পানি এখানে এসেছে, তারা কিন্তু এখানে তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন এবং তারা আশা করছেন যে এই প্রদর্শনীর মাধ্যমেই তারা বাংলাদেশে একটি বাজার প্রতিষ্ঠিত করতে পারবেন। আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানাই যে 2013 সালে কিন্তু লেদার টেক বাংলাদেশ প্রদর্শনী শুরু হয়েছিল এবং 2014 সালে তার দ্বিতীয় আসর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হয়েছিল। এটা নিয়ে তৃতীয় আসর। এর পরবর্তী আসরটি চায়না কিংবা বিশ্বের অন্য দেশে করা যায় কিনা সেরকম সম্ভাবনার কথা আমরা এখানকার আয়োজকদের সাথে কথা বলে জেনেছি। আরেকটি বিষয় যে প্রদর্শনীটি
যেটি হচ্ছে সেখানে যে যারা আসছেন দর্শনার্থীরা যারা আসছেন তারা কিন্তু বেশ মনোযোগ সহকারে যেসব যে পণ্যগুলো রয়েছে বা মেশিনারিজগুলো রয়েছে সেগুলি কিন্তু তারা দেখছেন এবং কিভাবে এর সাথে বাংলাদেশের শিল্প বা বাংলাদেশের লেদার শিল্প কিংবা ফুটওয়্যার শিল্পকে এর সঙ্গে যুক্ত করে যায় সেই লক্ষ্যেই কিন্তু তারা দেখছেন এবং এই প্রযুক্তিগুলো নিয়ে বাংলাদেশের বাজারকে আরো সমৃদ্ধ করার চেষ্টা করবেন বলে তারা আগ্রহ প্রকাশ করেছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। শুক্রবার ছুটির দিন, একটু পরে হয়তো বিকেলের দিকে আরো দর্শনার্থীদের জমজমাট ভিড় হবে এরকম প্রত্যাশা করছেন আয়োজকরা। সব ধরনের মাছের পর্যাপ্ত সরবরাহ রয়েছে রাজধানীর পাইকারি মাছ বাজারে, তবে অন্যান্য দিনের তুলনায় কেজি প্রতি 20 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানালেন আড়তদাররা। ছোট আকারের ইলিশও বিক্রি হচ্ছে তুলনামূলক বেশি দামে। আর বড় আকারের ইলিশ পাওয়ার জন্য জাটকা নিধন বন্ধে পরিচালিত অভিযান জোরদার করার দাবি জানালেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। ক্রেতা বিক্রেতায় মুখর রাজধানীর সোয়ারীঘাট পাইকারি মাছ বাজার। মাছের সরবরাহ যেমন পর্যাপ্ত, তেমনি শুক্রবার হওয়ায় একটু বেশি দামেই হচ্ছে কেনাবেচা। বাজারে প্রতি কেজি রুই কাতলা 140 থেকে 160 টাকা, গজার 320, কই 125, শিং 350, বাইম 500 আর খলিশা বিক্রি হচ্ছে 40 টাকায়। মাছের আমদানিও আছে, বাজারও ভালো এবং মাছের বাজার আগের তুলনায় 2, 4, 10, 20 টাকা কেজিতে বেশি আছে। চিংড়ি মাছ আমরা বিক্রি করছি 460, 450, 470। বল মাছ 250 থেকে নিয়ে 400 পর্যন্ত দর আছে। বাইম মাছ 450 নিয়ে 500, পাঙ্গাস 550 থেকে 500 টাকা কেজি দেশিটা। আর যেটা চাষের এটা 120 থেকে নিয়ে 115 টাকা কেজি। এদিকে কেজি ওজনের ইলিশ দেখা না গেলেও ছোট আকারের ইলিশ বিক্রি হচ্ছে বেশ হাক ডাকেই। দামও হালি প্রতি 100 থেকে 200 টাকা বেশি। 4টা ওজন হবে মানে 1 কেজি 200 গ্রাম, 600 টাকা হালি। সাপ্তাহিক বাজার না, দাম একটু বেশি থাকবে। 4টা ইলিশ 500, 550 বিক্রি হয়। 4টা ইলিশের ওজন 100 কেজির উপরে হবে। নিধন অভিযান চলতেছে, তারপরেও গোপনে গোপনে মারতেছে, এইটার জন্য বন্ধ হয়ে যায়। প্রশাসনের কাছে আমরা এইটাই চাই। অন্যদিকে প্রায় 2 সপ্তাহ স্থিতিশীল থাকার পর বাড়তে শুরু করেছে নানা প্রজাতির সামুদ্রিক মাছের দামও। লাল মাছ প্রতি পাটা গেছে 1200 টাকা করে, তারপর জাতিক মাছ গেছে 1200 টাকাই। পাটার ওজন হলো 20 কেজি, 100-200 টাকা বাড়তে আর কি। শিগগিরই সব ধরনের মাছের দাম আবার কমতে শুরু করবে বলে জানালেন ব্যবসায়ীরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পদ্মা মেঘনা বেষ্টিত কৃষিপ্রধান শরীয়তপুরে চলছে ধান কাটা ও মাড়াই উৎসব। চলতি মৌসুমে আমনের ফলনও হয়েছে বাম্পার, তবে ধানের ন্যায্য মূল্য না পেয়ে মুখে হাসি নেই কৃষকের। এমন অবস্থায় ন্যায্য মূল্যে ধান ক্রয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন জেলা কৃষি কর্মকর্তা। মফিজুর রহমান রিপনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের মাঠে মাঠে চলছে ধান কাটা ও মাড়াই উৎসব। সার, বীজ ও সেচ সংকট না থাকায় বাম্পার ফলন হয়েছে আমনের। সোনালী ফসল ঘরে তুললেও কৃষকের মুখে নেই হাসি। মন প্রতি উৎপাদন খরচ 700 থেকে 800 টাকা হলেও বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকায়। ফলে কম দামে ফরিয়াদের কাছে বিক্রি করে ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ কৃষকদের। এক মন ধান বাজারে বেচতে নিলে 500 থেকে 600 টাকা আমরা বেচতে পারি, কিন্তু আমাকে এই ধানটা দাম পড়ে যেতেছে 800। মাঠে যে খরচ হয় সেই খরচটা আমরা পাইতেছি না, আমরা দিন দিন অবনতির দিকে আছি। ফরিয়ারা হলো মনে করেন কিনে নিয়ে ফরিয়ারা লাভবান থাকে, আমরা তো সেই লাভবান পাই না। সরকার দিলে একটা নির্ধারিত একটা ধানের মূল্য এই করে বাজেট করে দেয়, তা আমরা যদি বেহারিগত যে ধান বেচলে যে মূল্য পাই তাইলে আমরা লাভবান। এই অবস্থায় কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন জেলা কৃষি কর্মকর্তা। সরকারি গুদামে সরাসরি দিতে পারলে তারা একটু বেশি দাম পায়, যার ফলে তারা আর্থিকভাবে লাভবান হন। খাদ্য বিভাগকে অনুরোধ করব অতি দ্রুত যাতে করে এই ধান সংগ্রহ অভিযানটা শুরু করা হয়। চলতি মৌসুমে শরীয়তপুরের 6 উপজেলায় 17,172 হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 43,346 মেট্রিক টন। সময় সংবাদ, শরীয়তপুর। প্রযুক্তি আর আধুনিকতার ছোঁয়া পাল্টে দিচ্ছে সমাজ জীবন, বদলাচ্ছে নদী পারের মানুষের জীবনের হালচালও। তবে এই দিন বদলের হাওয়া যেন ছুঁতে পারেনি বৈঠা হাতে খেয়া পারাপারের মাঝিদের জীবনকে। যাত্রীর অভাবে স্বল্প আয়ে চলছে তাদের নিরন্তর সংগ্রাম। শীতলক্ষা পারের এমনই একদল মাঝির জীবনের সংগ্রামের কথা জানাচ্ছেন সাজিদ রাজু, আর ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। কুলকুল শব্দে তীর ভেঙে বয়ে চলে শীতলক্ষা।
এর বুকে ছপাত ছপাত শব্দে বৈঠা চালান এই বৃদ্ধের মতোই আরো অনেক মাঝি। সেই ছেলেবেলায় হাল ধরা, তারপর থেকেই বৈঠা হাতে ঢেউয়ের সঙ্গে। শীতলক্ষার বুকেই কেটেছে 25 বছর। নিজ চোখে দেখেছেন নদী পাড়ের বদলে যাওয়া। চোখের সামনে উঠেছে ব্রিজ, দুই পাড় দিয়ে চলে গেছে মহাসড়ক। বদলে গেছে তাদের জীবিকার উৎস খেয়া পারাপারও। বালু আইতো, ইটাইতো, নৌকা দিয়া নামাইতো, লেবার কাজ করতো, আমরা পাশের দোকানদারি কাঠ দিয়ে কিনে চলতো। নৌকা বোঝাই আছে 5 মিনিটে, ও আনা হারা দিনে বোঝায় না, 3 জন গেরা পার করি। এখন কি করবো বাবা, নৌকা ছাড়া আমি কোনো বিকল্প দেখি না, কারণ ব্যবসা বাণিজ্য করুম, আমি লেখাপড়া জানি না। প্রায় 150 জনের মাঝির দলে এখন টেনে টুলে 40 জন, তাও আবার আধা বেলা করে ভাগাভাগি। দিনের বেশিরভাগ সময় কাটে যাত্রীর প্রত্যাশায়। দীর্ঘ সময়ের অপেক্ষায় সঙ্গী কখনো আড্ডা, কিংবা গেয়ে ওঠেন আপন মনে। দুর্দিনের সাক্ষী কেউ কেউ সাহায্যের হাত বাড়ায় নৌকায় পার হয়ে। আর জেলা প্রশাসক বলছেন এদের কেউই সহযোগিতা চায়নি তার কাছে। ব্রিজ হয়ে গেছে, তা হ্যাঁ গোয়াল বাচ্চা আছে না, হ্যাঁ খাই তুই বোনা কর্ম কইরা, এই জন্য যদি 2-4 জন হ্যাঁ না পায় কি করে খাইবো। এই দিক দিয়ে আমরা অনেক সময় নৌকাতে আসি। নৌকা দিয়ে ঘুরতে অনেক ভালো লাগে, তো ব্রিজ দিয়ে আসলে অনেক আর কি কষ্ট হয় হাইটে আসা। ওই গ্রুপটা আমাদের কাছে ওইভাবে আসেনি, আমরা ওইভাবে চিন্তা করিনি, এটা হয়তো ভবিষ্যতে করা যাবে। পেশা হারাতে বসা এমন মানুষদের জন্য বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসারও আহ্বান জেলা প্রশাসকের। সাজিদ রাজু, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সাজেক ভ্যালি, যেখানে পাহাড়ের কোলে ঘুমায় শুভ্র সাদা মেঘ আর দিগন্ত বিস্তৃত আকাশ গড়ে তোলে তার সাথে সখ্যতা। পাহাড়, মেঘ আর আকাশের এই মিলন মেলা মন কেড়ে নিচ্ছে পর্যটকদের। হাজারো মানুষের ভিড়ে তাই মুখরিত হয়ে উঠছে পার্বত্য চট্টগ্রামের রুইলুইপাড়া। সাজেক ভ্যালি থেকে ঘুরে এসে রিপোর্ট করছেন এহসান জুয়েল। মেঘ পাহাড়ের দেশ, পাহাড়ের বুকে জেগে থাকা লোকালয়ে হানা দিয়ে যায় মেঘের দস্যুতা। হাত বাড়ালেই মেঘ ছুঁয়ে যাওয়া রোমাঞ্চতা। দূরের মিজোরাম পাহাড়ের ভাজে ভাজে জেগে উঠে ঘন সাদা কুয়াশা। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় 2000 ফুট। প্রকৃতির কোলে এ যেন ভূস্বর্গ। বিস্ময়ে তাই বিমূঢ় ভ্রমণ পিপাসু মন। মানুষ টাকা পয়সা খরচ করে নেপাল, ভুটান ঘুরতে যাচ্ছে, কিন্তু এখানে আসলে আপনারা সেই আওয়াজটা পাবেন। আঁকা বাঁকা পথ, পাহাড়, উঁচু নিচু পাহাড়। সকালবেলা আপনারা সূর্যোদয়টা দেখতে পারবেন, মেঘের সাথে এখানে মানুষের বসবাস। সেখানে আমরা সকালে ঘুম থেকে উঠে দেখলাম মানে সূর্যটা মনে হয় আমার মাথার উপর দিয়ে উঠতেছে। মেঘের সৌন্দর্য পাবে, কুয়াশার সৌন্দর্য পাবে। আসলে এটা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করা যাবে না যে কতটা সুন্দর। Enjoying the lots of different scenery of this subject. I feel really awesome. পাহাড়ের কোল ঘেঁষেই গড়ে তোলা হয়েছে বেশ কিছু কটেজ। সেনাবাহিনী পরিচালিত সাজেক রিসোর্ট অথবা রুনময়ে থাকার জায়গা না পেলেও স্থানীয় পাহাড়িরা তৈরি করে রেখেছেন কাঠে তৈরি কটেজ। লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা আদিবাসীদের তৈরি এসব কটেজ ও খাবার দোকানে বছর জুড়ে ভিড়। রাস্তা পর্যন্ত তাম্বু দিয়ে এমনি থাকে, এরা জায়গা পায় না কারণে ফ্যামিলি বাসা পর্যন্ত পায় না, একেবারে খালি জায়গা থাকে। বিক্রি ভালো হয়, তখন টুরিস্ট যদি বেশি হয়, লোকজন আসলে। আমরা যারা স্থানীয় এখানে, তারাও এখানে সময় বলে ছুটে আসে। রাঙামাটিতে অবস্থিত হলেও যাতায়াতের সুবিধা খাগড়াছড়ি হয়ে। জেলা থেকে 70 কিলোমিটার পথ চাঁদের গাড়িতে পাড়ি দেওয়া যায় 3 ঘন্টায়। আকাশ, পাহাড় আর মেঘ এখানে মিতালিতে মাতে, যা খুব সহজে মন কেড়ে নেয় ভ্রমণ পিপাসুদের। তবে সরকারের আরেকটু সচেতন দৃষ্টি পেলে হয়তো সাজেককে অনন্য সুন্দর পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা সম্ভব। এহসান জুয়েল, সময় সংবাদ, সাজেক, রাঙ্গামাটি। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। প্রায় 3 দশকের দ্বন্দ্বের পর অবশেষে রাশিয়ার কাছ থেকে গ্যাস আমদানি বন্ধের ঘোষণা দিয়েছে ইউক্রেন। তবে অগ্রিম অর্থ পরিশোধ না করায় দেশটিতে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে রুশ রাষ্ট্রায়ত্ত জ্বালানি খাতের প্রতিষ্ঠান গ্যাসপ্রম। অন্যদিকে টার্কিশ গোলার আঘাতে রুশ বিমান ভূপাতিতের ঘটনায় তুরস্কের সাথে অর্থনৈতিক সহযোগিতা বাতিল করেছে রাশিয়া। তবে এতে রাশিয়া থেকে তুরস্কে গ্যাসের সরবরাহ নিয়ে অনিশ্চয়তার আশঙ্কা নেই বলেই মনে করছে তুরস্কের সরকার। বিশ্বের 30টিরও বেশি দেশে গ্যাস রপ্তানি করছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাসপ্রম। ইউরোপের অধিকাংশ দেশের 80% গ্যাসের চাহিদা মিটছে গ্যাসপ্রম থেকেই। ইউক্রেন হয়ে পাইপলাইনের মাধ্যমে ইউরোপের অন্যান্য দেশে গ্যাস সরবরাহ করে থাকে প্রতিষ্ঠানটি। সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে যাওয়ার পর 90-এর দশক থেকেই এই পাইপলাইনের ট্রানজিট ফি ও গ্যাসের দাম নিয়ে দ্বন্দ্ব বাধে দেশ দুটির।
আর গেল বছরের শুরুতে ক্রিমিয়া ইস্যুকে কেন্দ্র করে সেই সংঘাত আরও ঘনীভূত হয়ে ওঠে। ইউক্রেনে ক্রেমলিনপন্থী সরকারের পতন ও পশ্চিমা সমর্থক সরকার ক্ষমতায় আসার পর গ্যাসের রপ্তানি মূল্য 1/3 বাড়ানোর ঘোষণা দেয় রাশিয়া। এতে করে প্রতি 1000 কিউবিক মিটার গ্যাসের দাম 285.5 মার্কিন ডলার থেকে বেড়ে দাঁড়ায় 385.5 মার্কিন ডলারে। চলতি বছরে বাড়তি মূল্য নিয়ে আর্থিক লেনদেন জটিলতায় কয়েক দফায় ইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধের হুঁশিয়ারিও দেয় রুশ প্রতিষ্ঠানটি। এমন পরিস্থিতিতে রাশিয়ার কাছ থেকে গ্যাস কেনা বন্ধের ঘোষণা দিল ইউক্রেন। গ্যাসপ্রমের কাছ থেকে গ্যাস কেনা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে নাফটোগ্যাসকে। এমনটা নয় যে রাশিয়া আমাদের গ্যাস সরবরাহ বন্ধ করেছে, বরং আমরাই গ্যাস কিনবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। আর চাহিদা মেটানোর জন্য ইউরোপের অন্যান্য দেশের কাছ থেকে আরো কম দামে গ্যাস নেওয়া সম্ভব হবে বলে আমরা মনে করছি। তবে অর্থ পরিশোধ না করায় ইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে বলে দাবি করেছে গাজপ্রম। নতুন করে গ্যাস নিতে হলে ইউক্রেনকে অগ্রিম অর্থ দিতে হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে তুরস্কের আকাশসীমায় গোলার আঘাতে রুশ বিমান বিধ্বস্তের ঘটনার জেরে দেশটিতে পণ্য রপ্তানি বন্ধ ও অর্থনৈতিক সহযোগিতা বাতিলের ঘোষণা দিয়েছে রাশিয়া। তবে এতে তুরস্কে গ্যাস সরবরাহ বন্ধের শঙ্কা নেই বলেই মনে করছেন দেশটির জ্বালানি মন্ত্রী। রাশিয়ার সাথে তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ সুদীর্ঘ অধ্যায় রয়েছে। ফলে রাশিয়া থেকে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে চট করেই কোনো নেতিবাচক সিদ্ধান্ত আসবে না বলেই আমি মনে করি। প্রতি বছরে রাশিয়া থেকে প্রায় 30 বিলিয়ন কিউবিক মিটার গ্যাস কেনে আঙ্কারা। গ্যাস ছাড়াও তেল ও তেলজাত পণ্য রাশিয়া থেকে আমদানি করে থাকে তুরস্ক। এজি মাহমুদ, সময় সংবাদ। মুদ্রার মান, পণ্যের দাম এবং শেয়ার বাজার সব দিক থেকে টালমাটাল অবস্থায় বিশ্ব অর্থনীতি। এমন অবস্থায় মুদ্রার মানে কিংবা পণ্যের দামে স্থিতিশীলতা আনতে এবং শেয়ার বাজারে দর পতন ঠেকাতে এশিয়া, ইউরোপ আর যুক্তরাষ্ট্রের আলাদা আলাদা পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। প্যারিসে সন্ত্রাসী হামলার পর থেকেই শুরু হয়েছে বিশ্বের শেয়ার বাজারে সূচকের দরপতন। তবে এই মন্দাবস্থা কাটিয়ে গেল সপ্তাহে বেশ ভালো অবস্থানে ছিল ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং এশিয়ার শেয়ার বাজার। কিন্তু শঙ্কার বিষয়, পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে শুরু করলেও দরপতনের মুখে স্বর্ণসহ বিশ্বের মূল্যবান ধাতুগুলো। দরপতন অব্যাহত রয়েছে জ্বালানি তেলেরও। বর্তমানে 1 ব্যারেল জ্বালানি তেল পাওয়া যাচ্ছে $43.84। সে সাথে ডলারের মান শক্তিশালী হওয়ার পাশাপাশি কমেছে ইউরো এবং এশিয়ার বিভিন্ন দেশের মুদ্রার মান। তবে নিষেধাজ্ঞা তুলে নেয় জ্বালানি তেলের বাজারে শিগগিরই স্থিতিশীলতা আসার প্রত্যাশা বিশেষজ্ঞদের। জ্বালানি তেলের দাম চলতি বছরের শেষ দিকে বাড়তে পারে। এবছর না বাড়লেও 2016 সালে অবশ্যই জ্বালানি তেলের দাম বাড়বে। এদিকে ডিসেম্বরে যুক্তরাষ্ট্রেও সুদের হার বাড়ানোর সম্ভাবনা রয়েছে। আর যদি তা হয় তবে বিশ্ব অর্থনীতিতে আবারও অস্থিরতা তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রাজিল, এশিয়ার মতো উন্নয়নশীল অর্থনীতির অঞ্চলগুলোর জন্য বিশ্ব প্রবৃদ্ধির বর্তমান পরিস্থিতি সত্যি চিন্তার বিষয়। কারণ জ্বালানি তেল কিংবা নিত্যপণ্য সবকিছুর সরবরাহ প্রয়োজনের চেয়ে অনেক বেশি। সরবরাহ না কমলে দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে 1 ট্রিলিয়ন ইউরোর প্রণোদনা প্রকল্পের মেয়াদ বাড়ানোর পরিকল্পনা করছে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ইসিবি। তবে নিত্যপণ্যের দামে স্থিতিশীলতা না আসলে চীন সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হয়েছে 2.1%। সম্প্রতি দেশটির বাণিজ্য অধিদপ্তর এমন তথ্য জানিয়েছে। মূলত বিনিয়োগের হার বেড়ে যাওয়ায় ও আবাসন খাতের চাঙা ভাব এ প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করেছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। তবে দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ভোক্তা ব্যয়ের হার কিছুটা কমেছে যুক্তরাষ্ট্রের। তৃতীয় প্রান্তিকে অর্থনৈতিক পরিস্থিতি শক্তিশালী অবস্থানে থাকায় ডিসেম্বরেই ব্যাংক ঋণে সুদের হার বাড়ানোর কথা ভাবছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। 2008 সাল থেকে সুদের হার শূন্যের কাছাকাছি রয়েছে যুক্তরাষ্ট্রে। দর্শক, আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। হাতে লেখা পাসপোর্টের ব্যবহার বন্ধ হওয়ায় এমআরপি নিতে নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটে প্রবাসীদের ভিড়, দ্রুততম সময়ে সংগ্রহের আহ্বান। ফেনীতে 50,000 বিদ্যুৎ গ্রাহকের জন্য মিটার রিডার মাত্র 4 জন। রিডিং ছাড়াই মনগড়া বিল বিতরণে হয়রানি সহ আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা। শরীয়তপুরে চলছে ধান কাটা ও মাড়াই উৎসব। ফলন বাম্পার হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় হাসি নেই কৃষকের মুখে। সরাসরি ধান কেনার তাগিদ। এবং দিন বদলের হাওয়া ছুতে পারেনি শীতলক্ষার খেয়া পারাপারের মাঝিদের জীবন। যাত্রীর অভাবে স্বল্প আয়ে চলছে তাদের নিরন্তর সংগ্রাম।
এই ছিল এই সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।